আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম সেশন। আমরা আজকে এক্সেল এর কিছু অ্যাডভান্স কাজ দেখব এবং সেটা হচ্ছে ডেটা আর ডেটা নিয়ে কিছু কাজ করা এবং চার্ট বানানো। আহ, আমরা মূলত এক্সেলে আজকে কিছু ক্যালকুলেশন করা, কিছু কন্ডিশনাল ফরম্যাটিং বা কন্ডিশনাল কাজ করা এবং একই সাথে আহ, কিছু চার্ট, বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা, এই তিনটা জিনিস দেখবো। তো আমরা আমাদের মূল সেশনে চলে যাই। আমরা লাস্ট ক্লাসে এক্সেল অনেকগুলো কাজ দেখছিলাম। আজকে আমরা দেখব, আমরা এক্সেল অ্যাপটা প্রথমে ওপেন করব। অ্যাজ ইউজুয়াল আমাদের এক্সেল শিট, আমরা গত ক্লাসে দেখছিলাম যে এক্সেল শিটের যে ইন্টারফেসটা, সেটার কোন পার্টটাকে কি বলে এবং কিভাবে এক্সেল শিটে লিখতে হয়। বিশেষ করে আমরা লাস্ট ক্লাসে এক্সেলে বিভিন্ন জিনিস লিখা, ফরম্যাটিং করা, মার্জ, র্যাপ এবং এটাকে সর্টিং করা, বেসিক নাম্বার ফরম্যাটিং, এই ধরনের কাজগুলো আমরা দেখছিলাম এবং এটা কপি পেস্ট করা, এই ধরনের কাজ। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিছু মার্কস ক্যালকুলেশন করা বা আমরা ট্যাক্স ফাইন্ড করা অথবা স্যালারি শিট ক্যালকুলেশন বা ডে টু ডে লাইফে যে সকল যোগ বিয়োগ গুণ ভাগের কাজ বা এভারেজ বা কিছু ফাংশনাল কাজ থাকে সেগুলো আমরা কিভাবে এক্সেল এর মাধ্যমে করতে পারি। তো প্রথমে আমরা এই এক্সেলটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, একটা ফাইল নাম দিয়ে সেভ করি। এবং আমরা এটা ডেস্কটপে রাখি বুক ওয়ান হিসেবে। এই ফাইলটার উপর আমরা কাজ করব। তো আহ, প্রত্যেকটা এক্সেলে কাজ শেখার জন্য আমরা কোন একটা বেসিক একটা সিনারিও ধরে নিই। যেমন আমরা আজকে দেখব একটা মার্কস শিট ক্যালকুলেশন, একটা মার্কস এন্ট্রি দেওয়ার একটা জিনিস। তো আমরা এটা লিখে নিই মার্কস শিট, এবং আমরা এখানে আইডি নিব, ফর এক্সাম্পল আইডি। এবং ওই আইডির এগেনস্টে আমরা কি কি ক্রাইটেরিয়া নিব। যেমন ধরা যাক আপনারা যেহেতু বিউবিটিতে পড়বেন ইনশাল্লাহ, তো সেক্ষেত্রে আপনাদের কয়টা মার্কিং ক্যাটাগরি থাকতে পারে। প্রথমত হচ্ছে অ্যাটেন্ডেন্স, এরপরের আমরা সেলে নিব হচ্ছে ক্লাস টেস্ট, এটা হচ্ছে ওয়ান। এবং এই সেম জিনিস কপি করে পাশেরটা নিব এবং আমি এটাকে লিখবো হচ্ছে টু, ক্লাস টেস্ট টু। এবং ক্লাস টেস্ট ছাড়াও আমাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট মাল্টিপল টাইম থাকে। আমি এখানে 0 1 নিলাম একটা। এই সেলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পাশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এখানে আমরা এসে 2 দিলাম। দুইটা অ্যাসাইনমেন্ট আমরা নিব। তো এরপর আমরা একটা মিড টার্ম নিব। মিড টার্ম, এটা ফাইনাল, এভাবে নিলাম। ফাইনাল টার্ম, পরীক্ষা, এরকম। তো এখানে আমরা কিছু আইডি কল করি 1001 এভাবে। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে ধরেন এই কয়টা আইডি নিব এবং ড্র্যাগ করার পরে আমরা ফিল সিরিজ দিয়ে জাস্ট একটা ডেমো আইডি এখানে নিয়ে নিলাম। আমরা দেখতে পেতেছি যে এখানে অনেকগুলো লেখা কেটে গেছে সেলের মধ্যে। আমরা এটাকে কিভাবে ঠিক করব, কন্ট্রোল এ দিয়ে পুরো গ্রিডটা সিলেক্ট করব। এরপর কলাম বরাবর যে কোনো দুইটা গ্রিডের মাঝখানে, মানে কলামের মাঝখানে একটা অ্যারো চিহ্ন আসবে, এখানে ডাবল ক্লিক করলে সবগুলো লেখাই সমান হাতে আসবে, সমান সাইজে আসবে। এই লেখাগুলিকে আমরা বোল্ড করে দিই। মার্কশিট লেখাটা বোল্ড করে দিলাম এবং এই মার্কশিট লেখাটা এই পুরো লেখা জুড়ে থাকবে। তো এইটুকু লেখা আমি মার্জ করে দিলাম। মার্কশিট লেখাটাকে একটু বড় করে দিই 24, এবং এটাকে একটা কালার দিয়ে দিই। আইডি থেকে শুরু করে পুরো লেখা, এই লেখাগুলো আমরা মিডল সেন্টারে এনে দিই। মোটামুটি এই ছিল আমাদের কিছুটা ফরম্যাটিং। কন্ট্রোল এ দিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে অল বর্ডার দিয়ে দিতে পারি। এখন আমরা কিছু মার্কস এখানে এন্ট্রি দিব। যেমন অ্যাটেন্ডেন্স, সাধারণত অ্যাটেন্ডেন্স গুলো তো 5-এ হয়। তারপর আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কোনটা কত মার্কস হয় সেটা আমি দিয়ে দিব। ধরেন আমি অ্যাটেন্ডেন্সটা যে 5-এ নিব, এটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি এটা ভুল করছি এখানে না লিখে, তো আমি এখানে হয়তো ব্র্যাকেটে 5 দিয়ে দিলাম। ক্লাস টেস্ট এখানে আমার হয় হচ্ছে 7.5, 7.5, এটা আমি দিয়ে দিলাম। সেকেন্ড ক্লাস টেস্টটাও 7.5 হয়, 7.5, এটা দিয়ে দিলাম। অ্যাসাইনমেন্ট
10 করে হয়, আমি এটা দিয়ে দিলাম, এবং সেকেন্ড অ্যাসাইনমেন্টও 10 এভাবে দিলাম। মিড টার্ম আমাদের সাধারণত 30-এ হয়, এবং ফাইনাল হচ্ছে 40-এ, 40। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এবং এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল। আরেকটা এখানে আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে গ্রেড। এই আমাদের এইগুলো এক্সট্রা বের করতে হবে। তো আবার আমাদের এই অংশটা ঠিক করার জন্য পুরোটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, যেই সকল জায়গায় সমস্যা আছে পুরোটা সিলেক্ট করে, তাহলে এটার রিসাইজ হবে আর কি। তো এইভাবে আমরা মার্কটাকেও ঠিক করে নিয়ে আসি, মার্জ করে নিয়ে আসলাম। তো এই ফরম্যাটের উপর আমরা এখন কিছু নাম্বার বসাবো, যেমন অ্যাটেন্ডেন্স 5-এর ভিতরে আমি 3.5 কাউকে দিলাম, 4 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 3.5। ওকে। এরপর 7.5-এর ভিতরে কেউ 7, 6.5, 5.5, 5, 5, 5, 5, 3.5 এভাবে দিলাম। আরেকটা ক্লাস টেস্ট সেম, আমরা হয়তো 6.5, 4.5, 4, 4, 4, 7.5, 5.5। অ্যাটেন্ডেন্স আমরা এখানে কিছু দিয়ে নিই র্যান্ডম, ধরা যাক আমরা কেউ 9, কেউ 5.5, 7.5 এভাবে পাইছে। আহ, এই জিনিসটাই আমরা এখানে বসাই, দুইটাতেই একটু কম বেশি করি, 10, 10, 8.5, 5.5। মিড টার্ম 30-তে আমরা 25, 21.5, 25, 22.5, 26, 19.5, 19, 18.5 এগুলি দিলাম। 40-তে কিছু ডাটা বসাই, 33, 25.5, 39, 37, 33, 36.5, 28.5 এবং 30। এই তো এগুলো হচ্ছে ডিফল্ট ডেটা। আমরা এই ডেটার উপর কাজ করব, আমাদের বের করতে হবে টোটাল, আমাদের বের করতে হবে গ্রেড। তো আমরা গ্রেডের ব্যাপারটা এখানে এক জায়গায় লিখে রাখি, যেমন আমরা যদি এখানে মার্কস বলি আর এখানে যদি আমরা গ্রেড বলি, তাহলে আমাদের অনেকটা এরকম থাকবে যে যদি আমাদের মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয়, তাহলে এ প্লাস। হ্যাঁ, আমরা এটা লিখে রাখি। গ্রেটার দেন ইকুয়াল যদি 70 হয়, তাহলে আমাদের হচ্ছে এ। যদি গ্রেটার দেন ইকুয়াল 60 হয়, তাহলে হচ্ছে বি। গ্রেটার দেন ইকুয়াল 50 হয়, তাহলে সি। গ্রেটার দেন ইকুয়াল 40 হলে ডি, এবং লেস দেন 40 যদি হয়, তাহলে হচ্ছে এস। এ হচ্ছে গ্রেড অবস্থা। তো এটা হচ্ছে ডেমো গ্রেড, এটা দেখে দেখে আমাকে এখানে গ্রেডটা বসাইতে হবে। এছাড়া আমাদের এই আইডির একদম নিচে, হ্যাঁ, আমরা এভারেজ বের করব, এভারেজ বের করব, ম্যাক্স বের করব, এবং মিন বের করব। এই তিনটা, এভারেজ, ম্যাক্স, মিন, এই তিনটা বের করতে হবে, কারণ কে অ্যাকচুয়ালি ক্লাস টেস্টে বেশি পাইছে, কম পাইছে, এভারেজ কত, এই বিষয়টা জানার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি এইটুকু মার্কশিট মূলত ক্যালকুলেট করব। দেখেন আমাদের মার্কশিটটা এতটুকু, এই 8 জনের ইনফরমেশন আমরা ক্যালকুলেট করতে চাই, এইটুকু। এর ভিতরে টোটাল গ্রেড, এই দুইটা ইনফরমেশন আমাকে বের করতে হবে, এবং এই এভারেজ, মিন, ম্যাক্স এগুলি আমাদেরকে বের করতে হবে। তো আমি এগুলিকে আলাদা আলাদা কালার করে দেখালাম। আর এটা হচ্ছে আমাদের গ্রেডের কাজ। তো এই গ্রেডটা আমরা এখানে আলাদা করে রাখি। তো এই হচ্ছে আমাদের মার্কশিট বানানো হয়ে গেল। এখন আমি কিভাবে টোটালটা বের করবো, সবগুলো আমাকে যোগ করতে হবে। তার আগে আমি বলি এখানে আমরা আরো কিছু অ্যাড করব, যেমন এখানে দুইটা অ্যাসাইনমেন্ট আছে, তো 10-10-এ এখানে কিন্তু টোটাল 100-এ হবে না। তো আমাকে টোটাল বের করতে হইলে এখানে অ্যাটেন্ডেন্স 5 যোগ 7.5, 7.5, 15, 20, এখানে অ্যাসাইনমেন্ট দুইটা থেকে বেস্ট কাউন্ট করা হয় সাধারণত। তাহলে আমরা এই দুইটা অ্যাসাইনমেন্ট থেকে বেস্ট কাউন্ট করবো। তো বেস্ট নেওয়ার জন্য দুইটা অ্যাসাইনমেন্টের আগে আমাকে অবশ্যই অ্যাসাইনমেন্টের বেসটা ধরে নিতে হবে, তাহলে এই দুইটার বাইরেও আমাকে অ্যাসাইনমেন্ট নিতে হবে। তো আমি কি করব, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করব, এখানে অ্যাসাইনমেন্ট ধরে নিই, সরি, ফাইনালের পর এখানে একটা ইনসার্ট নিই, এখানে আমরা একটা ইনসার্ট নিয়ে অ্যাসাইনমেন্ট লিখি 10। তার মানে এটা হচ্ছে, সরি, এখানে বেস্ট, বেস্ট অ্যাসাইনমেন্ট এই 10-এ কত। তাহলে এই দুইটার মধ্য থেকে সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা এখানে আসবে। আর টোটাল ক্ষেত্রে কি হবে, অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট সবগুলো যোগ করবে, মিড টার্ম, ফাইনাল সবগুলো একসাথে যোগ করে ফেলবে। ওকে। তো আমরা প্রথমে যেটা করবো কি, বেস্ট অ্যাসাইনমেন্টটা বের করবো, দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা।
তো আমরা এইখানে একটা কাজ হচ্ছে ফাংশনের কাজ করা। তো যেহেতু দুইটা অ্যাসাইনমেন্ট এখানে কত নাম্বার সেলে আছে, আইডি 1001, এই সেলে অ্যাসাইনমেন্টে একে সে পাইছে হচ্ছে 10-9, এবং এই সেলে তার অ্যাসাইনমেন্ট 2-তে পাইছে 10-10। তাহলে দুইটার মধ্যে বেশি কোনটা, এটা। তাহলে এই রেজাল্টটা এখানে আমাকে বসাইতে হবে, কিন্তু আমি এই কাজটা অটোমেটেড ওয়েতে করবো। এটাকে বলা হয় এক্সেলে ফাংশনাল ওয়ার্ক বা ফাংশনাল অপারেশন। তো আমরা এই সেলটা ক্লিক করব, যে সেলে আমি চাচ্ছি রেজাল্ট আনতে। তো এই সেলটাকে আমরা অন্য একটা কালার দিই বোঝার সুবিধার জন্য। তো এই সেলটা ক্লিক করলাম। ফাংশনাল অপারেশন লেখার জন্য প্রথমে আপনাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, সমান চিহ্ন। সমান চিহ্ন দেওয়ার পরে আপনি যেই ফাংশনটা ইউজ করতে চান, যেমন এই মুহূর্তে আমি ম্যাক্সিমাম ফাংশন ইউজ করতে চাই, তাহলে আমি MAX ম্যাক্স লিখব। এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো কোনো না কোনো জায়গায় লেখা আছে, এগুলো আপনি ইচ্ছা মতো বানানো লিখতে পারবেন না, আপনাকে কিছুটা জেনে নিতে হবে যে ফাংশনটার নাম কি, সেটার শুরুর অক্ষরটা কি হবে। যেমন ম্যাক্স যখন লিখছি তখন এই যে MAX ম্যাক্স কথাটা লেখাই আছে, মানে ফাংশনটার নামই এতটুকু। এরপর আমি একটা ব্র্যাকেট দিব, তার মানে হচ্ছে সে দেখাবে যে ম্যাক্স কথাটা লেখার পরে তুমি কয়টা সংখ্যার ম্যাক্স নিতে চাও, সেই সংখ্যাগুলি তুমি সিলেক্ট করে কমা দিয়ে বসাও। তো দেখেন আমি দুইটা সংখ্যা এখানে আছে, একটা হচ্ছে এই সংখ্যাটা, তাহলে এটা আমি ক্লিক করব। তার মানে এই সংখ্যাটা কোথায় রাখা আছে, E3-তে, তাহলে E3 এসে গেছে অটোমেটিকলি। কমা, কমা দিয়ে আমি আবার এইটা সিলেক্ট করব, তার মানে হচ্ছে F3, মানে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা নিবে। আর কোনো সংখ্যা নেই, তা আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তাহলে ব্র্যাকেট শুরু, মাঝখানে E3, তারপরের সংখ্যা F3, দুইটা ঘর আমি সিলেক্ট করছি জাস্ট। এবং এটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার দিব, তখন সে অটোমেটিকলি আপনার ম্যাক্সিমাম সংখ্যাটা নিয়ে আসবে। এখন এই ম্যাক্সিমাম সংখ্যাটা আমাকে আবার নিচেও লিখতে হবে। খেয়াল করেন, আমি যদি নিচে আবার লিখি এভাবে, তাহলে কি লিখবো, ইকুয়াল টু MAX ম্যাক্স, ব্র্যাকেট দিলাম 1002, এখানে কত পাইছে, কমা, আবার এখানে কত পাইছে, তারপরে ব্র্যাকেটটা অফ করে দিলাম, এন্টার দিলাম। ওকে। এইভাবে যদি আপনার 100টা থাকে, তাহলে কি আপনি 100 বার লিখবেন না? তাহলে 100 বার লিখার দরকার নেই। তাহলে আমরা কি করব, আপনি যে প্রথমবার লিখছেন, প্রথমবারটা তো আপনি একবার সূত্রটা লিখেই ফেলছেন, এবং এই সূত্রটা আপনি আবার এখানে ডাবল ক্লিক করলেই দেখতে পাবেন। ওকে, তারপর এন্টার দিলে আবার চলে আসবে রেজাল্ট। তাহলে আপনি যদি এই সূত্রটার উপর ডাবল ক্লিক করেন, সূত্রটা দেখা যাবে সেলের মধ্যে, আবার এন্টার দিলে রেজাল্টটা দেখা যাবে। তো আমি এই ঘরটাতে ক্লিক করব, যে ঘরে আমার সূত্রটা আছে। এই ঘরের নিচে একদম দেখেন, আমি এটাকে অন্যটা কালার দিই তাহলে বোঝা যাবে। এই লেখাটা ধরা যাক, আমি এটাকে আহ, এটা দিলাম। দেখেন এখানে একটা গ্রিন ডট আছে, এই গ্রিন ডটের এখানে যখন আমরা নিব তখন ব্ল্যাক একটা প্লাস চিহ্ন আসবে। এটা ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করবো, আস্তে করে নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, ব্যাস হয়ে গেল। তার মানে ড্র্যাগ করার সাথে সাথে সে সবগুলো রেজাল্ট নিয়ে আসলো। আচ্ছা, আরেকটা ওয়ে কি, আমি এখানে ক্লিক করব যেই ঘরে আমার সূত্রটা লেখা আছে, এবং সেই ঘরের ব্ল্যাক প্লাস যখন আসবে ওই ডটের উপর ডাবল ক্লিক করবো, জাস্ট ডাবল ক্লিক করবেন। তাহলে সবগুলোতে, মানে যতগুলো ঘর নিচের দিকে আছে সবগুলো ঘরে সে আপনার এবার যে বেস্ট এই যে রেজাল্টটা সেটা নিয়ে আসবে। তার মানে আপনি দুইভাবেই আনতে পারেন, তাহলে কষ্ট করে সব জায়গায় আমার একই ফাংশন লেখার দরকার পড়ে না। এখন এই হচ্ছে আমাদের বেস্ট অ্যাসাইনমেন্ট বের করা। তো আমাকে কোনটা কোনটা যোগ করতে হবে, অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট দুইটা, মিড টার্ম, ফাইনাল অ্যাসাইনমেন্ট, এই তিনটা। তাহলে এইগুলোকে আমার করতে হবে কি, যোগ করতে হবে। ওকে, তাহলে দেখেন আপনি 5, এখানে 15, 20, 20 এবং এখানে হচ্ছে আপনার 70, 90 এবং 10-এ 100, 100 মার্কের। তো এখানে আমরা কি করব, টোটালটা করব। তো টোটাল আপনি অনেকভাবে করতে পারেন, সামেশন দিয়ে করা যায় বা আলাদা আলাদা ভাবে যোগ করা যায়। তো আমরা আলাদাভাবে যোগ করবো। এখন ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি যে ধরেন এইটা যোগ এইটা যোগ এইটা, যে কয়টা ঘর আমার যোগ করতে হবে সেই ঘরগুলি সিলেক্ট করে প্লাস দিলাম, আবার মিড টার্মের ঘরে সিলেক্ট করে প্লাস দিলাম, ফাইনাল টার্মের ঘরে সিলেক্ট করে প্লাস দিলাম, ব্যাস। তাহলে 1 2 3 4 5, 5টা ঘর সিলেক্ট হয়েছে, 5টা প্লাস দিচ্ছি, সবগুলো যোগ হয়ে যাবে, সে ফাইনাল রেজাল্টটা নিয়ে আসবে। এই ঘরে আপনি সিলেক্ট করবেন এবং ডাবল ক্লিক করে সবগুলো রেজাল্ট নিয়ে আসবেন। তাহলে আমি বুঝতে পারলাম যে কি, যে যোগ করার একটা নিয়ম এইভাবে হইতে পারে। ওকে, তো আমরা মোটামুটি একটা ফাংশনাল ওয়ার্কও দেখলাম, যোগের কাজও দেখলাম। আচ্ছা, ধরা যাক যে কেউ একজন পেনাল্টি পাইছে, ধরেন অনেক সময় মার্কস কাটা হয়, কিছু হয়তো পেনাল্টি পায় কেউ 5-10 মার্কের। সেক্ষেত্রে কি হবে, যেমন ধরেন আমি যদি এখানে আরেকটা কলাম অ্যাড করি এবং এখানে লিখি পেনাল্টি।
তো পেনাল্টি মানে হচ্ছে সে এখানে মার্ক ডিডাকশন হবে। তো ধরেন কেউ 2.5, কেউ 2, কেউ 5, কেউ 0, কেউ 0, 0, 6, 3.5, এই কয়টা মার্ক পেনাল্টি পেয়েছে এক একজন। তার মানে সে কি হবে, কিছু মার্ক বিয়োগ হবে। তাহলে আমরা কি করতাম, এই যে যোগ করলাম, এই যোগ করার শেষে মাইনাস দিয়ে যে যার পেনাল্টি সেটা বিয়োগ করে দিলাম, ব্যাস রেজাল্টটা বের হয়ে গেল। আবার আমরা ডাবল ক্লিক করে পুরো রেজাল্টটাকে আবার রিফ্রেশ করে নিয়ে আসলাম। তাহলে যোগ এবং পেনাল্টির পরে ফাইনাল যে টোটাল মার্কটা সেটা এখানে পাওয়া গেল। তাহলে মোটামুটি আমরা এইটুকু বুঝলাম যে কিভাবে একটা ফাংশন ইউজ করতে হয়। তো ফাংশনের শুরুতে আপনি যেটাই করেন না কেন বা কোনো ক্যালকুলেশনের শুরুতে আপনাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে। তো এই জিনিসটা আপনি ইনশাআল্লাহ কপি পেস্টও করতে পারেন, আমরা এটা ইনশাআল্লাহ নেক্সট দেখবো। যেমন ধরেন এখানে আমরা এভারেজ বের করবো, তো অ্যাটেন্ডেন্সের ভিতরে এভারেজ বের করবো। তার মানে এই বরাবর যতগুলো সংখ্যা আছে সবগুলো স্টুডেন্টের এভারেজ অ্যাটেন্ডেন্স কত এটা আমরা দেখতে চাই। তো আমরা এভারেজ অ্যাটেন্ডেন্স দেখার জন্য এভারেজের এখানে ক্লিক করব, ইকুয়াল এভিই আর এভারেজ যখন লিখবো তখন আমরা বানানটা দেখবো যে বানানটা ঠিক আছে কিনা। এভারেজ ডাবল ক্লিক করতে পারেন, পুরো লেখাটা এসে যাবে। কোন কোন সংখ্যার এভারেজ নেবেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখন আমি তো কমা দিয়ে সিলেক্ট করবো না, নিচের দিকে জাস্ট এখান থেকে ক্লিক করব, ধরে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করে দিব। ক্লিক করে টেনে সবগুলো সিলেক্ট করে দিল, দেখেন B3 থেকে B10 পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে গেছে। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তাহলে সবগুলো ব্র্যাকেটের মধ্যে এই সেলের এভারেজটা বের করবে, এন্টার দিলাম, এভারেজ বের হয়ে গেল। এখন এর মানে কি, এর মানে হচ্ছে অ্যাটেন্ডেন্সে যারা যত পাইছে তাদের এভারেজ পেয়ে গেছে। তাহলে ক্লাস টেস্টের এভারেজ এইভাবে হবে। তা আমরা কি করতে পারি, আমরা এইভাবে এভারেজটা এখান বরাবর ডান দিকে টান দিতে পারি। একটু আগে আমরা উপরে থেকে নিচে টান দিছি, এখানে আমরা ব্ল্যাক ডটটা ধরে ডান থেকে বামে, বাম থেকে ডান দিকে টান দিলাম, তাহলে মোটামুটি ব্যাস এভারেজটা বের হয়ে আসলো। ওকে, তাহলে সবগুলো সংখ্যার এভারেজ আমি পেয়ে গেলাম। ক্লাস টেস্টের এভারেজ কত, অ্যাসাইনমেন্টের কত, মিড টার্মের কত, সবকিছু। আমি যদি ম্যাক্স এর কথা চিন্তা করি, ম্যাক্স বের করবো, তাহলে আগের মতো এম এ ম্যাক্স নিলাম, ব্র্যাকেটে আমি এই সবগুলো সংখ্যা সিলেক্ট করে দিব। সবগুলো সংখ্যা সিলেক্ট করে দিলে সংখ্যাটা ব্রেক করে দিলাম, এন্টার দিলাম। ওকে, একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আপনি যখন ফাংশন লিখতেছেন তখন কি হচ্ছে, আপনি ইকুয়াল দিচ্ছেন, ফাংশনটা অ্যাক্টিভেট হচ্ছে। আপনি যখন ম্যাক্স লিখতেছেন বাই ডিফল্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনটা চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কয়টা ঘরের ম্যাক্সিমাম বের করবেন, সেটা হলো কথা। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সংখ্যা যদি আপনি নিতে চান, তাহলে একটা কাজ কি, আপনি দেখবেন যে কোন সংখ্যাটা আপনার প্রথমে লাগবে। এই দেখেন B3, দ্যাট মিনস B3 থেকে শুরু হবে আপনার। তো আপনি যদি এখানে লিখে দেন B3, তাহলে সে B3 ঘরটা সিলেক্ট করবে, হাতে লিখেও দিতে পারেন। এবং আপনি চাচ্ছেন যে কোথায় গিয়ে শেষ হবে, দেখেন B10, 10 এর ঘরে। তাহলে আপনি মানে হচ্ছে আপনার কোলন দিয়ে আপনি লিখবেন যে B10, ব্যাস সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তার মানে আপনি একবার হাতেও লিখতে পারেন, ব্র্যাকেট দিলেন, এন্টার দিলেন, এবং আপনি ম্যাক্সিমাম পেয়ে গেছেন। ঠিক ম্যাক্সিমামের ঘরটা সিলেক্ট করে আপনি এই ব্ল্যাক ডটটা ধরে আস্তে করে এখানে টান দিবেন। এই ড্র্যাগ করার কারণে সবগুলো মিনিমাম এসে গেছে। একই জিনিস আপনি যদি মিনিমামের জায়গায় ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম করতে চান, তাহলে কি লিখবেন, ইকুয়াল মিন, ব্র্যাকেট, সবগুলো ঘর সিলেক্ট করে দিবেন, যতগুলি ঘর আপনার দরকার মিনিমাম বের করা, এইগুলি সবচেয়ে মিনিমাম রেজাল্টটা নিয়ে আসবে। এবং আপনি এখান থেকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবেন, তাহলে সবগুলো মিনিমাম রেজাল্ট চলে আসবে। সো আমরা মোটামুটি একটু ক্লিয়ার হইলাম যে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম রেজাল্ট পাওয়া যায়। এখন আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি যে এভারেজের ক্ষেত্রে খেয়াল করুন, কোনো মার্কসই কিন্তু অ্যাকচুয়ালি এক ঘরে বেশি যাবে না, মানে 0.5 এর উপরে যাবে না। 0.5, 0.75 বলতে কোনো মার্ক নাই, 3 বলতে মার্ক নাই, 1 বলতে মার্ক নাই, সবকিছু হচ্ছে হয় সামথিং 0.7 এরকম, সামথিং 0.5। এখন আমার এভারেজে এখানে অনেক ধরনের মার্ক আছে, আমি এই এত কিছু মার্ক দরকার নেই, আমি জাস্ট চেক করবো যে মার্কটা যেন মাত্র এক ঘর সম্পন্ন হয়। তাহলে আমি এই এভারেজের ঘরটা শুধু সিলেক্ট করবো, হ্যাঁ, শুধু এভারেজটা। এই ঘরের মার্কগুলোকে আমার দশমিকের পর ম্যাক্সিমাম এক ঘর আসবে, ম্যাক্সিমাম এক ঘর। তাহলে আমি কি করব, এই ঘরটা সিলেক্ট করলাম, হোমে আমি নাম্বার সিস্টেমে গেলাম, এই যে নাম্বার এখানে দেখেন, এখানে দশমিকের পর যদি আমি এদিকে ক্লিক করি, মানে বাম দিকে, তাহলে একটা করে ঘর বাড়াইতেছে। আমি যদি ডান দিকে দেই, ক্লিক করি, তাহলে একটা করে ঘর কমাইতেছে, এবং ফাইনালি রেজাল্টটা এরকম হয়ে গেল। মানে তার মানে দশমিকের পর আমি কোনো ভয় রাখবো না। সো আমি এভাবে করে সবগুলিকে একটা মিড রেঞ্জে, মানে একদম সিলিং রেঞ্জে নিয়ে আসলাম, পূর্ণ সংখ্যায়। এইভাবে আমি একটা রেজাল্ট পেয়ে গেলাম। মোটামুটি আমাদের মার্কশিটটা রেডি। এখন আমরা মার্কশিটে আর কি কি করতে পারি। আচ্ছা, আহ, এখন আমাদের বাকি আছে গ্রেড বের করা।
আমরা জানি যে কেউ যদি 80 চাইতে বেশি পায় বা সমান পায় তাহলে এ প্লাস, এভাবে করে অনেকগুলো গ্রেড আছে। এগুলো আমরা ইফ এলস কন্ডিশনাল পার্টে আমরা দেখবো এখন। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে আইডি 101, সে যে 72 পাইছে, 72.5 পাইছে, এটা কোন ঘরে পড়ে? এই নাম্বার ঘরে পড়ে। তার মানে একজন ব্যক্তি, সে আসলে যত সংখ্যা মানে টোটাল যত পাবে, সেই সংখ্যাটা এই যে বক্সটা আপনি দেখতেছেন এটার যে কোনো একটা জায়গায় পড়তে পারে। যেমন এই ব্যক্তিটা 56 পাইছে, ওকে? তার মানে 56 সংখ্যাটা কোন ঘরে পড়ে? সি এর ঘরে পড়ে। কিন্তু এর আগে তো আরো 4টা সংখ্যা আছে, সেগুলোকে পার হয়ে সি এর ঘরে আসছে। তার মানে এখানে আসলে মূলত কন্ডিশনাল, মানে আপনি 56 পাইছেন তার মানে আপনি সি পাইছেন, আপনি 40-র উপরে পাইছেন তার মানে ডি পাইছেন। তার মানে এটা বোঝা যায় যে আপনি অ্যাকচুয়ালি যেটা করতেছেন যে কোন একটা শর্ত মেনে আপনাকে গ্রেড দেওয়া হইতেছে। তো এইটার ক্যালকুলেশন আমরা এখন দেখবো। তার আগে আমরা আরেকটা দেখি দেখি যে ধরেন কোন একটা নতুন স্টুডেন্ট অ্যাড, ফর এক্সাম্পল 10-এর পরে আমি নতুন একটা স্টুডেন্টকে ইনসার্ট করলাম, সরি 11-র উপরে ইনসার্ট করলাম। তাহলে কি হলো, এখানে আমি 1009 নিয়ে আসলাম, ওকে? এখন সে নতুন একজন স্টুডেন্ট কত পাইছে? আমি যদি এখানে ক্লিক করি, ধরেন সে 3 পাইছে এবং 3.5, নিচে সংখ্যাগুলি চেঞ্জ হইতেছে, 5, 5, ধরেন 7.5, 9.5, সরি 19.5, 33। তাহলে মোটামুটি তার বেস্ট অ্যাসাইনমেন্ট কত আসছে? 7.5। বাকিগুলি আপনি এখানে টেনে বসে দিলে রেজাল্ট পেয়ে যাবেন যে সে কত পেয়েছে। এভাবে করে আপনি যত স্টুডেন্ট অ্যাড করবেন কোনো সমস্যা নাই। আমি ইচ্ছা করলে এখানে চেঞ্জও করতে পারি, যেমন ধরেন কেউ হয়তো বা ক্লাস টেস্টে বেশি পাইছে, 9.5 পেয়েছে, তাহলে এটা দেওয়ার সাথে সাথে এখানে রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনি এই মার্কশিটের উপর যে কোনো চেঞ্জ করলে ফাংশনের উপর আপনার কাজ করে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেডে আমরা যাই। গ্রেডে এখানে কয়টা গ্রেড আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা গ্রেড আছে। এর মানে হচ্ছে 6টা কন্ডিশন এখানে দাও। আপনি ইচ্ছা করলে 80 যেতে বেশিও পেতে পারেন, অথবা 70, অথবা 60, অথবা 50, অথবা 40, অথবা 40-এর নিচে পাইতে পারেন। তার মানে এই 6টার বাইরে আপনি কোনো নাম্বার পাবেনও না, এবং এই 6টার মধ্যে আপনাকে নাম্বারের একটা গ্রেড দেওয়া হবে। তার মানে এখানে 6টা কন্ডিশন দেওয়া আছে। তো কন্ডিশন লেখার নিয়ম কি? খেয়াল করেন ভালো করে। প্রথম কন্ডিশনটা, প্রথম থেকে একদম এই 5টা সবগুলো মানে লাস্টের আগ পর্যন্ত যতগুলো কন্ডিশন আছে সবগুলো ক্ষেত্রে আপনাকে ইফ লিখতে হবে, ওকে? এটুকু আমাদের মাথায় রাখতে হবে, ইফ কথাটা লিখতে হবে। কিন্তু আপনি লাস্টে যে কন্ডিশনটা, এটাতে আপনার ইফ লেখা লাগে না, লাস্ট কন্ডিশনটা অটোমেটিকলি হয়ে যায়। তো আমরা এই কন্ডিশনটা আগে লিখবো। আগে আমরা একটা ডকুমেন্টে লিখি কিভাবে, দেখে এটা খেয়াল করেন কিভাবে লিখতে হয়। একটু বড় করে লিখবো আমরা এটা। খেয়াল করি আমরা এটাকে আমরা এখানে নিয়ে আসি, কন্ডিশনটা কিভাবে লিখতে হবে দেখেন। প্রথমত আমি একটা ইকুয়াল দিব, ওকে? ইকুয়াল দিলাম সাইনটা, একটা অন্য জিনিস, ওকে? প্রথম কাজ হচ্ছে আমার 80 চেক করা, তারপরে 70, তারপরে 60, তারপরে 50, তারপরে 40, তারপরে 40, সেটা নিচে। প্রথমে কাজ হচ্ছে যদি, আমি শর্টকাটে বলতেছি, এফ ব্র্যাকেট দিলাম, প্রথম কাজ শুরু হয়ে গেল। যদি আমার মার্কস, আপনার মার্কস কোথায়? আপনি খেয়াল করেন আপনার টোটাল মার্কটা কোথায়? এইখানে, তাই না? এই ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে K3, K3। তাহলে আপনার ঘর হচ্ছে K3, মানে টোটাল মার্ক এখানে রাখা আছে। যদি K3 ইজ গ্রেটার দেন ইকুয়াল, তার মানে হচ্ছে এই যে টোটাল মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, এটাকে বলা হয় কন্ডিশন। তাহলে প্রথম পার্টটাকে বলা হয় কন্ডিশন, তারপরের পার্টটাকে বলা হয় রেজাল্ট। তাহলে আমি কি লিখলাম, যদি ব্র্যাকেটে আমার K3 এর মার্ক, আমার যে মার্কটা সেটা যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, তাহলে কমা দিব। কমা মানে হচ্ছে পরের লাইনে চলে গেল, এটা রেজাল্ট। তাহলে তুমি ডাবল প্লাস দেবে, মানে হচ্ছে এটা একটা স্ট্রিং, তো মানে একটা সংখ্যা না, এটা একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলিকে শো করার জন্য ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশন আপনি কম্পিউটারে দেখবেন ডাবল কোটেশন আছে, শিফট ধরে ডাবল কোটেশন দিবেন, এখানে এ প্লাস দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে এটা একটা পার্ট দিল। তার মানে যদি আমার টোটাল মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, তাহলে আমার ভ্যালুটা মানে আমার যে গ্রেড সেটা দেখাবে এ প্লাস, ওকে? যদি না হয় তাহলে কি হবে? আমরা এই কমার পরে আবার লিখবো যদি, পরের লাইন। এবার পরের লাইনে আমরা কি লিখবো? আমার যদি এমন হয় যে আমার
রেজাল্ট ইজ ইকুয়াল 70, তার মানে পরের লাইনটা আমরা কন্ডিশন চেক করতেছি। এমন হতে পারে যে 80 পাই নাই, তাহলে দেখি 70 পাইছি কিনা, তাহলে সে কি দেখাবে এ কম। তাহলে সেকেন্ড লাইনও আমার চেক করা হয়ে গেছে এবং রেজাল্ট আমি দেখাই দিচ্ছি। এরপর দেখলাম সেকেন্ড লাইনও যদি না হয়, কোনো কারণে সেকেন্ড লাইনও মিস যায় কোনো ব্যক্তির, তাহলে সে অটোমেটিকলি চেক করবে কি থার্ড লাইন। তার থার্ড লাইনে কি আসবে 60, সেম জিনিস কমা। তাহলে আমার টোটাল রেজাল্ট যদি 60 চাইতে বেশি হয়, তাহলে তুমি সেখানে বি দাও। ওকে, এরপর থার্ড লাইন শেষ, ফোর্থ লাইনে গেলাম। আবার আমার 4 নাম্বার কন্ডিশন, মানে 50-এর ঘরে চলে গেলাম। যদি K3 ইজ গ্রেটার দেন ইকুয়াল 50 হয়, তাহলে তুমি সি দেখো। সি যদি হয় ভালো। এবার আমরা 5 নাম্বার লাইনে যাই, যদি এটাও না হয় তাহলে আবার আমরা চেক করবো K3, আমার রেজাল্টটা যদি গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, তাহলে তুমি ডি দেখো। দেখেন আমাদের 5টার ইফ 5 বার লেখা হয়ে গেছে, মানে 5টা কন্ডিশন আমি চেক করছি, কিন্তু লাস্টে লেখা আছে যদি এটাও না হয়, 40-এর যেতে ছোট হয়, তাহলে এফ দেখ। আমি কি বলছিলাম, লাস্টের ইফ কখনো লেখা লাগে না, তাহলে এখানে কমা দিয়ে আমার ইফ লেখা লাগতো, এখানে আমি ইফ না লিখে লিখবো কি শুধু এফ। যদি কিছুই না হয়, তুমি সরাসরি লিখে দাও যে এটা ফেল। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যতগুলো ইফ কন্ডিশন আপনার থাকবে প্রশ্নে, ততগুলোই আপনি ইফ লিখবেন, কিন্তু একটা কম, লাস্টারটা লেখার দরকার পড়বে না। তো আমরা এখন কি করব, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন দেখেন তো এখানে কয়টা ইফ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে 5টা ইফ আছে। তার মানে 5টা ইফ এর জন্য 5টা ব্র্যাকেট দিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আমরা 5টা ব্র্যাকেট দিলাম। তাহলে এই যে লেখাটা, এইটাকে আমি কপি করি, এটা হচ্ছে আমার সূত্র। আমি একটু চেক করে দেখি যে আমি যে গ্রেডটা নিলাম এই ব্যক্তির জন্য, এখানে আমি কি করব, ডাবল ক্লিক করব, এরপর আমার লেখাটা পেস্ট করে দিব। মানে এই জিনিসটা আমি এখানেই লিখতাম অ্যাকচুয়ালি, এবং এন্টার দিলাম। কোনো লেখাটা ভুল হয়েছে, এই কোটেশন গুলোতে ভুল হয়েছে, এই কোটেশন গুলো আমি ঠিক করে দিই। কোটেশন গুলো এখানে ওখানে হয়তো ভুল আকারে ছিল, কোটেশন গুলো সবগুলো চেঞ্জ করে ডাবল কোটেশন দিয়ে দিলাম। সো এই এন্টার দিলাম, এই গ্রেড এসে গেছে। ওকে, এরপর আমি যদি এই বক্সে ক্লিক করে এই ডটের উপর ডাবল ক্লিক করি, তাহলে সে যতগুলো রেজাল্ট আছে সব রেজাল্টের জন্য সে গ্রেডটা নিয়ে আসবে। তাহলে আমার গ্রেড এ বি, আমি একটাকে চেঞ্জ করে দেখি, যেমন ধরেন এখানে 25-এর জায়গায় সে যদি 28 পাইতো, তাহলে তার 81 হইতো, রেজাল্টটা গ্রেড চেঞ্জ হয়ে এ প্লাস হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি এখানে সি দিয়েছি, হ্যাঁ, এখানে যদি আমি তাকে 14 দিতাম, এবং আমি এখানে যদি 12.5 দিতাম, তাহলে সে কিন্তু 35 আসতো এবং সেটাকে ফেল হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে কিছুটা বুঝতে পারলাম যে আহ, কিভাবে গ্রেড কাজ করে। আমরা এরকম আরো একটা জিনিস দেখবো সামনে, কিন্তু আমরা আরো কিছু জিনিস এখানে খেয়াল করি। আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম যে এখানে গ্রেড কিভাবে কাজ করে, বা কিভাবে কন্ডিশন এর উপর বিভিন্ন ধরনের অপারেশন কাজ করে। যেমন আমরা এখানে একটা 1, 2, 3, 6টা অপারেশন নিয়েছি, 6টা কন্ডিশনাল, সেটার উপর একটা সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি এবং সূত্রটা কাজ করছে এগুলো। তো অনেক সময় যেটা হয় যে আমরা চাই যে আমাদের এই যে কাঠখোট্টা একটা জাস্ট ডিজাইন, সিম্পল ডিজাইন, যে ডিজাইনের মধ্যে আমরা আসলে খুঁজে দেখতে হইতেছে যে কে সবচেয়ে বেশি পাইছে, কে কম পাইছে, হ্যাঁ, এখানে কোনো কালারের বিষয় নেই। তো আমরা ইচ্ছা করলে এটাকে একটু কালারফুল করতে পারি, এমন ভাবে যে সবচেয়ে বেশি থেকে ছোট, গ্রিন থেকে আস্তে আস্তে রেড হয়ে গেছে এরকম। আমরা এটা কিভাবে দেখি, ধরেন আমি চাচ্ছি যে এই টোটাল এই যে সংখ্যাটা, হ্যাঁ, এগুলি ছোট থেকে বড়, মানে আমি বুঝতে চাবো যে কে বেশি পাইছে কে কম পাইছে সেটা কালার দিয়ে বুঝবো। তো এটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং, মানে কন্ডিশন দিয়ে আপনি ফরম্যাট করবেন। তো দেখেন আমি এখানে সিলেক্ট করলাম এই যে টোটালটা, এটা আপনি বেশি, সবচেয়ে বেশি পাইছে 81 এই মাঝখানে, আবার সবচেয়ে কম পাইছে 35 এখানে। তো আপনাকে তো তাকায় তাকায় দেখতে হবে। কিন্তু আমি যদি আপনাকে বলে দিই যে সবুজ, গাঢ় সবুজ এক জায়গায় আছে, হালকা সবুজ এক জায়গায় আছে, ব্লু এক জায়গায় আছে, রেড এক জায়গায় আছে, তাহলে আপনি বুঝতেছেন যে কোনটা বেশি কোনটা কম। তো এইটা সিলেক্ট করে আমি এই দেখেন হোম ট্যাবে স্টাইলের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশন আছে। এইখান থেকে আমি ইচ্ছা করলে কালার স্কেল নিতে পারি। এই কালার স্কেল যে কোনো একটা স্কেল নেন, আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখেন কালার স্কেলে সে বুঝাই দিবে যে আপনার যে এখানে যে সংখ্যাগুলো আছে না, সেই সংখ্যাগুলোর মধ্যে এই যে 60 থেকে, এই যে 60, 56, 35, এখানে সবচেয়ে বেশি হচ্ছে 81।
সবচেয়ে কম হচ্ছে 35, আর মাঝখানে যেগুলো হালকা হয়ে কালার হয়েছে সেগুলো। এটা আমি আরেকভাবে দেখি, যেমন ধরেন আমি চাচ্ছি যে অ্যাটেন্ডেন্স এর মধ্যে আমি দেখতে চাই সবচেয়ে, সরি, ক্লাস টেস্টের মধ্যে দেখতে চাই বেশি থেকে কম কি। এটা সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং এ, যে কোনো একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিলাম এইভাবে, গাঢ় থেকে হালকা কালার দেবে, সবচেয়ে বেশি ভালো কালারটা সে গ্রিন দিয়ে দেখাবে, আস্তে আস্তে সে রেড করে দেখাবে, এরকম একটা থাকবে। মিড টার্মটা আমরা অন্যভাবে দেখি। মিড টার্মটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এমন হতে পারে যে আপনি সেগুলো ডাটা বার দিতে পারেন। ডাটা বার বলতে বোঝাচ্ছে আপনি ধরেন এইভাবে দিলাম, এর মানে হচ্ছে সে 30, আপনার তো সংখ্যাটা 30-এ, তাই তো? তো 30-এর মধ্যে 25 যে পাইছে সে কতটুকু অংশ পাইছে, আর 28 যে পাইছে কতটুকু অংশ সে পাইছে, কত পার্সেন্ট পর্যন্ত সেই অংশটুকুকে সে হাইলাইট করবে। ধরেন 12 পাইছে, তার মানে পুরোটার মধ্যে সে 12 অংশটুকু সে দখল করছে, ছোট্ট একটা অংশ। তা এটা দিয়ে বুঝতে পারবেন যে আপ ডাউনটা কি, মানে রেজাল্টের আপ ডাউনটা কি। ফাইনাল টার্ম এটাকে আমরা অন্যভাবে দেখি, আইকন সেট দিয়ে আপনি দেখতে পাবেন। যেমন আমি হয়তো বা সামথিং এরকম দিতে পারি, এরকম দিতে পারি, তাহলে আইকন দিয়ে কি দেখাবে যে সবচেয়ে ভালো রেজাল্ট যেটা করতেছে উপরের দিকে একটা গ্রিন আইকন দিছে, সবচেয়ে খারাপ রেজাল্ট 14 যে পাইছে রেড আইকন দিছে, আর মডারেট রেজাল্ট সেটা ইয়েলো আইকন দিছে, অনগোয়িং। এই ধরনের আইকন দিয়ে সে দেখাবে। মানে এগুলো হচ্ছে আপনি বিভিন্ন ইন্ডিকেটর, আপনি যে ইন্ডিকেট করতে করতে চান আসলে। তো এইভাবে আপনি কিছু টেবিলের ফরম্যাট সাজাইতে পারেন। এছাড়া আপনি এই পুরো আইডিটা, এই পুরো সিস্টেমটাকে আমি এটা একটু ক্লিয়ার করার জন্য দেখি। ধরেন আমি চাচ্ছি যে এই রেজাল্ট গুলিকে, এটা কপি করলাম, ধরেন এই রেজাল্ট গুলিকে নিলাম, এবং এখান থেকে আমি উপরে ইনসার্ট কপি সেল, সবগুলো সেলকে কপি করে দিলাম। এই লেখাটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে, কপি করে দিলাম। সরি। আচ্ছা, আমি একটু চেক করে দেখি। তো আমরা যতটুকু দেখতেছিলাম যে আমাদের একটা মার্কশিট আমরা তৈরি করছি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। এখন ধরেন আমাদের তো অনেক সময় মার্কশিট অনেক বড় থাকে। ফর এক্সাম্পল এই যে মার্কশিটটা আমরা নিলাম, সেটার আইডি হয়তো বা এক, এটা তো এমন না যে 10-15টা থাকবে, এরকম হতে পারে 100, 200, 300 থাকতে পারে, এরকম অনেকগুলো। যেমন আমি এখানে প্রায় 50টার মতো আইডি নিছি অলমোস্ট। এতগুলো আইডি নিয়ে আমি দেখলাম যে স্ক্রল করে কিন্তু আপনাকে মার্কশিটটা দেখতে হবে। তো সবার মার্কশিটের রেজাল্ট গুলো আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি। তো সমস্যা হচ্ছে আপনি যখন স্ক্রল করবেন নিচের দিকে, নিচের দিকে আমি যাই, তখন দেখবেন যে ধরেন আইডি এত, এর জন্য কিন্তু আমরা হেডিং এ কি আছে, মানে আসলে সে 8 কিসে পাইছে, বা এই 4 কি কিসে পাইছে, সেটা আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না। তো এটা অনেক সময় রেফারেন্স, টপ যে কলামের নামটা সেই টাইটেলটা আমরা দেখতে পেতেছি না। তো এটা আমাদের একটা সমস্যা, এটা আমরা দেখতে চাই। তো আমরা যেটা করব কি যে আমরা এই হেডিংটা এটাকে হাইড করে ফেলি। এইখানে যে হেডিংটা আছে এই হেডিংটা আমাদের দরকার। আমরা যখন স্ক্রল করব তখন আমরা হেডিংটা দেখতে পাবো। তাহলে কি করব, স্ক্রল প্রথম যে হেডিংটা এটা সিলেক্ট করব, করার পরে আমরা ভিউ এ আসবো, ভিউ থেকে আমরা ফ্রিজ প্যান্স, এটাতে আসবো। ফ্রিজ প্যানের মধ্যে আপনার টপ রো এটা আমরা সিলেক্ট করলে দেখেন, এখন আমরা যদি স্ক্রলও করি তাও আমরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে পাবো যে আইডি কত, অ্যাটেন্ডেন্স কত। আমরা স্ক্রল করলে এই প্রথম প্যানটা, সে এই প্যানেলটা কিন্তু সবসময় অল টাইম স্টিল থাকবে, একদম ফিক্স থাকবে আর কি। তো এটা একটা ওয়ে। আবার আপনি চাচ্ছেন যে হয়তোবা এই দিক থেকে যখন যাবেন স্ক্রল করবেন তখন মিড টার্ম, এখন আমি যদি বলি ফাইনাল বা মিড টার্ম কত কে পাইছে এটা বোঝার জন্য, আপনি কিন্তু বুঝতে পারবেন না কত আইডি। আপনি ইচ্ছা করলে এই বরাবর যে আইডিটা আছে, আইডিটা কলাম, এটাকে আপনি ফ্রিজ দ্য ফার্স্ট কলাম এটা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে যেটা হবে কি, আপনি এদিকে গেলেও, আপনি এদিকে স্ক্রল করলো আইডি ওয়াইজ সে আপনি দেখতে পাবেন, এদিকে স্ক্রল করলে তখন সমস্যা হবে না। তাহলে আপনি ইচ্ছা করলে আইডি এবং রো ওয়াইজ স্ক্রল করে এটা টাইটেল বক্সটা ফিক্স করে ফেলতে পারেন।
তো এটা একটা টেকনিক। এছাড়া আমরা আজকে একটা চার্ট বানানো দেখবো, যে কিভাবে একটা সুন্দর চার্ট বানানো যায়। চার্টের ক্ষেত্রে আমাদের কিছু ডেটা লাগবে। যেমন ধরা যাক আমি চাচ্ছি যে টোটাল মার্কস এবং হচ্ছে আইডি, এই টোটাল মার্কস এর উপর একটা চার্ট বানাইতে। সো টোটাল মার্কস এই যে পুরোটা, এই টোটালটা নিয়ে এই পুরোটা আমরা সিলেক্ট করলাম, এই পুরোটা ধরে এইটার উপর একটা মার্কের চার্ট বানাই দিই। এখন আমি তো জানি না যে কি ধরনের চার্ট বানানো সম্ভব এই একটা সংখ্যা দিয়ে আপাতত। তো আমরা ইচ্ছা করলে এটাকে আমরা এইভাবে ইনসার্টে যেতে পারি। ইনসার্টে গিয়ে আপনি দেখবেন চার্টের একটা সেকশন আছে, এবং এই চার্ট সেকশনে আপনি যদি কনফিউজ থাকেন যে আসলে এটা দিয়ে কোন চার্টটা বানানো যাবে, অনেক ধরনের চার্ট আছে। চার্ট কেন ইউজ করা হয়, যেমন আপনি হয়তো এটা গ্রাফিক্যালি, এই সংখ্যাটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবেন, সেটা পাই চার্ট হইতে পারে। আমি এখানে অনেকগুলো চার্টের কথা বলি, যেমন একটা চার্ট হচ্ছে বার চার্ট। আপনি এখানে বার আকারে দেখাতে পারেন, 3D বার আকারে দেখাতে পারেন, 2D বার আকারে দেখাতে পারেন, হরিজন্টাল অথবা ভার্টিক্যাল। হিস্টোগ্রাম বা ট্রি ম্যাপ আকারে দেখাতে পারেন, আপনি লাইন চার্ট হিসেবে দেখাতে পারেন, বা স্পেস চার্ট হিসেবে দেখাতে পারেন, এখানে হিস্টোগ্রাম হিসেবে দেখাতে পারেন। তো এরকম অনেকগুলো চার্ট অপশন আছে। তো আপনি টোটাল সংখ্যাটা যত পাইছে তার উপর রিকমেন্ডেড চার্ট, এটা আপনি ক্লিক করবেন। তাহলে সে আপনাকে অ্যাটলিস্ট এটা দেখাই দিবে যে এখানে যে চার্টটা আছে, মানে সংখ্যাগুলো আছে, সেগুলো দিয়ে আপনি কি বানাইতে পারবেন। ফর এক্সাম্পল আমি ইচ্ছা করলে এই যে স্ক্যাটার, এই চার্টটা বানাইতে পারি, এটা ওকে দিই। তো দেখেন এখানে মোটামুটি স্ক্যাটার চার্ট এসে গেছে। তার মানে এই চার্টে আপনি বুঝতে পারবেন কি, যে এই যে টোটাল যে যত মার্ক পাইছে, কত থেকে কত ঘরের রেঞ্জে মার্ক পাইছে। এই যে চার্ট, আমরা এই চার্ট নিয়ে একটু ইন ডিটেলস আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো। তো আমরা আপাতত চার্টটা শুধু ওপেন করে দেখালাম যে কিভাবে আপনি চার্ট বানাইতে পারেন। এছাড়া আপনি ইচ্ছা করলে দুইটা ঘরে চার্ট নিতে পারেন। যেমন আপনি সাপোজ আপনি আইডি চাচ্ছেন, আইডির উপর কাজ করি। যেমন আইডি আপনি 20টা আইডি নিলেন, এবং এই 20 জন আইডির আপনি রেজাল্ট নিলেন, মাত্র দুইটা সময়। এই দুইটা দিয়ে আপনি ইনসার্টে গিয়ে যদি রিকমেন্ডেড চার্ট দেখতে চান, তাহলে সেটার উপর আপনি ইচ্ছা করলে চার্ট বের করতে পারেন, যে এই আইডি গুলো কিভাবে কি হয়েছে। আপনি ইচ্ছা করলে অল চার্টে গিয়ে দেখতে পাবেন সেম জিনিস। তো আমি এটা নিই, ওকে দিই। তাহলে এখানে আসলে দেখাইতেছে কি যে কোন আইডি কত মার্ক পাইছে, সেই চার্টটা এখানে দেখাচ্ছে। সো চার্টের এক বিষয় হচ্ছে আপনি আরো সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করার সময় আমার চার্ট দরকার হতে পারে। সো আমি আপাতত এতটুকু আপনাদেরকে দেখাবো। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটার পেজ সেট করা। আমরা এই পর্যন্ত কিন্তু এক্সেলে প্রিন্ট দিইনি বা কোনো পেজ সেট আপ করিনি। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যে পেজটা আমরা দেখতে পাইতেছি চার্ট, এই পেজটা কতটুকু। আমরা পেজ লেআউটে যাব, সাইজে যাব, এ4 সাইজ সিলেক্ট করব। যখন এ4 সাইজ আমরা সিলেক্ট করব, এবং আমার মার্জিন হয়তো নর্মাল দিতে পারি বা ন্যারো দিতে পারি, খুব ন্যারো মার্জিন দিলাম চিকন করে, তাহলে আপনি দেখবেন কি যে এখানে একটা, একটু জুম করে দেখি আমরা, আপনি ভালো করে খেয়াল করেন। আহ, এই বরাবর একটা ডট বর্ডার দেখতেছেন আপনারা, ডট একটা বর্ডার আছে। এই যে ডট বর্ডার, এর মানে হচ্ছে, আমি এটাকে একদম 100%-এ নিয়ে আসি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এ থেকে আমরা যে লিখছি, এ থেকে ঠিক এই পর্যন্ত, মানে মিড টার্ম পর্যন্ত, এই পর্যন্ত একটা ডট বর্ডার আছে। মানে এই অংশটুকু থেকে শুরু করে নিচে আমরা আসি একটু, নিচে এই পর্যন্ত, এই 51 পর্যন্ত, এতটুকু অংশ হচ্ছে একটা এ4 সাইজের পেপার। তার মানে যদি প্রিন্ট করেন, তাহলে এই অংশটুকু আপনার এ4 সাইজে আসবে, পরের পার্টে এইটুকু যাবে। আমরা প্রিন্ট করি, কন্ট্রোল পি দিই, তাহলে প্রিন্ট আসছে। এখন প্রিন্ট আসার সাথে সাথে কি হলো, সে কতটুকু দেখাইতেছে, আপনার পেজে প্রিন্ট হবে হচ্ছে মিড টার্ম পর্যন্ত এতটুকু। তাহলে সেকেন্ড পেজে আবার কি প্রিন্ট হবে, এইটা। তার মানে প্রিন্টিং এর ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি আসলে এমএস এক্সেল কিভাবে প্রিন্ট দিবেন। আপনি ইচ্ছা করলে পুরোটাকে একবারে প্রিন্ট দিতে পারেন। কিভাবে, আপনারা এখানে দেখেন প্রিন্টার সেটিং আছে, অ্যাক্টিভ শিট। ইচ্ছা করলে আপনি প্রিন্ট এন্টার ওয়ার্কবুক, এটা ক্লিক করলে আহ, সে পুরো ওয়ার্কবুকটাকে একবারে প্রিন্ট করবে। আহ, এছাড়া আপনি ইচ্ছা করলে এখানে ফিট অন ওয়ান পেজ, এটা ক্লিক করবেন, সবগুলো রেজাল্ট একটা পেজে নিয়ে আসবে। হয়তো বা ছোট করে ফেলবে, কিন্তু একটা পেজে নিয়ে আসবে। অথবা আপনি ফিট অল কলাম অন ওয়ান পেজ, সবগুলো কলামকে সে এক পেজে নিয়ে আসলো। ফিট অল রোজ, মানে যদি অনেকগুলো রো থাকে সেগুলো এক পেজে নিয়ে আসবে, যেমন কলামের মেশিন না, সবগুলো রো এক পেজে নিয়ে আসছে সে। এভাবে করে আপনি বিভিন্ন ধরনের স্কেলিং করে কাজ করতে পারেন, আর না হলে নর্মালি এইভাবে প্রিন্ট হবে। আপনি ইচ্ছা করলে এটাকে ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে পারেন এই বরাবর, এবং সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে
ফিট অল কলাম টু দ্য ওয়ান পেজ দিলে আপনি দেখেন আইডি, সবগুলো আইডি এক পেজে প্রিন্ট হবে গ্রেড পর্যন্ত, এবং পরের পেজেও আপনি সেম জিনিস প্রিন্ট পাবেন এভাবে করে। এছাড়া আপনি ইচ্ছা করলে প্রিন্ট সিলেকশন করতে পারেন। সিলেকশন বলতে আমি চাচ্ছি যে মাত্র এই 60টা মানে এতটুকু প্রিন্ট দিতে, এই অংশটুকু। এইটুকু যদি প্রিন্ট সিলেক্ট করে দেই এবং আমি বলে দেই যে প্রিন্ট সিলেকশন, তাহলে যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু সে প্রিন্ট করবে। এই হচ্ছে প্রিন্টিং একটা বেসিক অবস্থা। এছাড়া আমি এটাকে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করে আপনি এখানে পিডিএফ কনভার্ট করতে পারেন পুরোটা। তো এখানে আপনার যে কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল আমি এখানে ডেস্কটপে পিডিএফ পাবলিশ করে দিলাম। পাবলিশ করার সাথে সাথে এটা যদি সফটওয়্যার থাকে, কোন একটা সফটওয়্যার, পিডিএফ রিডার বা ফক্সিট দিয়ে আপনি ওপেন করতে পারবেন। ব্যাস, ওপেন হয়ে গেল। এবার আপনি পুরো ভিউটা দেখতে পাইতেছেন একবার এই বরাবর। এই যে পিডিএফ করা, সিম্পল। এছাড়া আপনি আহ, এটার সাইজ বা এটার মার্জিন এখান থেকে ওরিয়েন্টেশন ওয়াইড অথবা নর্মাল করতে পারেন এক্ষেত্রে। মোটামুটি এই ছিল আমাদের আজকের পার্ট, যে আমরা একটা ক্যালকুলেশন নিয়ে কাজ করলাম। আহ, আমরা নেক্সট ক্লাসেও একটা ক্যালকুলেশন নিয়ে কাজ করবো, এবং একটা স্যালারি শিট বা সামথিং, একটা গ্রেড শিট বা কোনো ট্যাক্স ক্যালকুলেশন বা একটা সুন্দর একটা চার্ট তৈরি করা দেখাবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের সেশন। থ্যাংক ইউ।